তখন মহারানী মায়াবতী বজ্রমণি নিয়ে গুহা থেকে বেরিয়ে এলেন। আকাশ রক্তিম হয়ে উঠল আর সিংহাসন হারিয়ে রাজা আবীন্দ্রনাথ অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন। দেখুন আবীন্দ্রনাথ, এই মণিটির তেজ এখন আমার রক্তে বইছে। আপনি কি এখনো মনে করেন এই আকাশ আপনার? মহারানী, মণিটি আপনি পেয়েছেন ঠিকই, কিন্তু এর ভার সহ্য করা আপনার অহংকারের পক্ষেও কঠিন হবে। বজ্র কেবল ধ্বংস নয়, তা শুদ্ধিরও প্রতীক। শুদ্ধি দিয়ে আমি কি করব? আমি চাই ক্ষমতা, যা দিয়ে আমি স্বর্ণপুরকে ধুলোয় মিশিয়ে দেব। রাজার কথা শুনে সেনাপতি অগ্নি ভীষণ রেগে গেলেন। তার হাত থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বের হতে লাগলো। রাজা আবীন্দ্রনাথ, আপনি কি আমাদের মহারানীকে ভয় দেখাচ্ছেন? আপনার আর এই মেঘের রাজ্য এখন থেকে আমাদের রণক্ষেত্র। চুপচাপ নিজের জীবন ভিক্ষা করুন। ভয় দেখাচ্ছি না সেনাপতি, আমি কেবল প্রকৃতির ভারসাম্যের কথা বলছি। স্বর্ণপুরের রাজা রাকিব চাচ্চু সাধারণ মানুষ নন, তার কাছে আছে সূর্য কবচ। রাখুন আপনার সূর্য কবচ। বজ্রের সামনে সূর্য কবচ কি ম্লান হবে না? মহারানী, এই সূর্য টুর্য যাই হোক, আমার গদার সামনে কিছুই টিকবে না। স্বর্ণপুরের কথা অনেক শুনেছি, সেখানে নাকি সোনার ইট দিয়ে রাস্তা তৈরি। সোনার ইট থাক আর না থাক, আমাদের লক্ষ্য হলো রাজকোষ। হিরণ্য, তুমি শুধু সোনা বোঝো, কিন্তু আমি বুঝি বিজয়। বিজয় দিয়ে পেট ভরে না কালু ভাই, সোনা দিয়ে ভরা পেটই আসল শান্তি। ডানাওয়ালা বাঘ বনরাজ মেঘের বারান্দায় বসে খেলাচ্ছলে মেঘ কামড়ানোর চেষ্টা করছিল। মহারানী, আকাশ থেকে নিচে তাকালে স্বর্ণপুরকে ঠিক জ্বলন্ত পিণ্ডের মতো দেখাচ্ছে। আমরা কি আজই ওখানে ঝাঁপ দেব? আমার ডানাগুলো চুলকাচ্ছে। ধৈর্য ধরো বনরাজ। রুদ্র, তুমি আগে আকাশে চক্কর দিয়ে দেখো স্বর্ণপুরের প্রাচীরে কোনো জাদুর সুরক্ষা আছে কিনা। ক্রাক, মহারানী আবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, ওই শহরের চারপাশে আগুনের এক অদৃশ্য বেষ্টনী দেখা যাচ্ছে। রুদ্রের কথা শুনে মহারানী মায়াবতী রাজা আবীন্দ্রনাথের দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি হাসলেন। আবীন্দ্রনাথ, আপনি আজ আমাদের সাথে স্বর্ণপুর যাবেন। আমি চাই আপনি নিজের চোখে আপনার প্রতিবেশীর পতন দেখুন। বজ্রকূট গুহা থেকে যে বজ্র আমি এনেছি, তা দিয়ে ওই আগুনের বেষ্টনী এক নিমিষেই জল হয়ে যাবে। আমি অসহায় মহারানী, কিন্তু মনে রাখবেন, স্বর্ণপুরের সাধারণ মানুষগুলো নিরপরাধ, তাদের ওপর বজ্র নিক্ষেপ করবেন না। আমার রাজত্বে কেউ নিরপরাধ নয়। যারা আমার আনুগত্য করবে না, তারা সবাই অপরাধী। এরপর পুরো বাহিনী আকাশপথে স্বর্ণপুরের দিকে যাত্রা শুরু করলো। সাদা মেঘগুলো ধীরে ধীরে কালো হয়ে উঠতে লাগলো। সেনাপতি বজ্র তার ধনুকে এক বিশেষ নীল বিদ্যুতের তীর প্রস্তুত করলেন। মহারানী, এই তীরের ডগায় আমি বজ্রমণির সামান্য একটু তেজ মিশিয়ে দিয়েছি। এটি যখন প্রাচীরে আঘাত করবে, তখন আগুনের বেষ্টনী ভেঙে চুরমার হয়ে যাবে। সাবাস বজ্র, তোমার লক্ষ্য যেন আবার পথ ভ্রষ্ট না হয়, সেটা ভালো করে খেয়াল রাখবে। কিছুক্ষণ পর তারা স্বর্ণপুরের সীমানায় পৌঁছে গেল। নিচে বিশাল স্বর্ণালী শহর আর তার চারপাশে জ্বলতে থাকা আগুনের প্রাচীর দেখা যাচ্ছিল। দেখুন, প্রাচীরের ওপর হাজার হাজার সৈন্য ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আমাদের দিকে তাক করছে। ধনুক? আমার আগুনের গোলার সামনে ওদের ধনুক কি কাজ করবে? মহারানী, অনুমতি দিন আমি ওদের প্রাসাদে আগুন ধরিয়ে দিই। না অগ্নি, আগে বজ্রকে তার কাজ করতে দাও। আমাদের পথ পরিষ্কার হওয়া দরকার। সেনাপতি বজ্র ধনুকের ছিলা টেনে ধরতেই পুরো আকাশ যেন থমকে গেল। মুহূর্তের মধ্যেই নীল বিদ্যুতের তীর ছুটে গেল স্বর্ণপুরের প্রাচীরের দিকে। পালাও!
আকাশ থেকে নীল বজ্র নেমে আসছে। হে সূর্য কবচ, আমাদের রক্ষা করো। তীরটি প্রাচীরে আঘাত করতেই ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। আগুনের বেষ্টনী কাচের মতো ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ল। আগুনের প্রাচীর ভেঙে যেতেই হিরণ্য রাক্ষস আর কালু সেনাপতি তাদের বিশাল বাহিনী নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ল। স্বর্ণপুরের মানুষরা, তোদের সোনার শহর এখন আমাদের পায়ের নিচে। যারা বাঁচতে চাস অস্ত্র ফেলে দে। শুনেছি স্বর্ণপুরের বীররা অনেক সাহসী। আয় আমার থাবার সাথে লড়াই কর। মহারানী মায়াবতী শকুনের পিঠ থেকে নেমে রাজপ্রাসাদের তোরণে এসে দাঁড়ালেন। তার হাতে তখনও বজ্রমণি ঝলঝল করছিল। দেখুন আবীন্দ্রনাথ, আপনার সূর্য কবচ এখন বৃত। স্বর্ণপুরের রাজা রাকিব চাচ্চুকে খবর দিন, তার নতুন মালকিন এসে গেছেন। মায়াবতী, অন্ধকার কখনো সূরজকে গ্রাস করতে পারে না। লড়াই কেবল শুরু হয়েছে। স্বর্ণপুরের রাজা রাকিব চাচ্চুর শেষ পরিণতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।